আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের প্রথম রাশিয়ার সাথে যুদ্ধে অংশ নিল উত্তর কোরিয়ার সেনারা। এদিকে কয়েক ঘন্টার ব্যবধানে সিরিয়াতে ইসরায়েলের 60 বার হামলা। আরও জানিয়ে দিব, সিরিয়ার 20টি আইটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলা মুখ খুললেন বিদ্রোহী নেতা জেলানি। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলি পাইলটদের যুদ্ধ বিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের প্রথম রাশিয়ার সঙ্গে যুদ্ধে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া প্রথমবারের মতো মিত্রদেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এক ভাষণে এসব কথা বলেছেন। খবর দ্য গার্ডিয়ানের। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনা অংশ নিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়ার সেনা অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জেনে গেছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, উত্তর কোরিয়ার সেনা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন। এই মুহূর্তে শুধু তুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। তিনি বলেছেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়ার সেনাদের অন্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করতে হতে পারে। ইউক্রেনীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, এই যুদ্ধে উত্তর কোরিয়া সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করেছে। এই অবস্থায় কিয়েভের প্রতি পশ্চিমা মিত্র দেশগুলোর নতুন করে জোরালো সমর্থন কামনা করছে তিনি। বলেন, এ নিয়ে আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সাথে আলোচনা করবেন। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ করা এ খবর স্বীকার বা অস্বীকার কোনোটি করেনি রাশিয়া। কয়েক ঘন্টার ব্যবধানে সিরিয়াতে ইসরায়েলের 60 বার হামলা। কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েল সিরিয়াতে 60 বার হামলা চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ ভিত্তিক এনসিও, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট। শনিবার গভীর রাতে এনসিবি তাদের প্রতিবেদনে বলেছে, 5 ঘন্টার কম সময়ের ব্যবধানে ইসরায়েলি সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে 61টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা আরও জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শুরু হয় শনিবার সন্ধ্যায়। গত সপ্তাহ আগে বিদ্রোহীরা আসাদ সরকারের পতন ঘটে নিজস্ব নিরাপত্তার অজুহাতে তখন থেকে ইসরায়েল সেখানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সিরিয়ার 20টি আইটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার বাশার আল আসাদ পতনের পর দেশটির তথ্য প্রযুক্তি খাতের আনুমানিক 20টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাতভর সিরিয়ার আইটি স্থাপনায় সিরিজে হামলা চালিয়েছে। বিভিন্ন গোষ্ঠী যেন এই আইটি স্থাপনা থেকে সুবিধা নিতে না পারে, তাই এসব ধ্বংস করা হয়েছে। রাজধানী দামেস্ক থেকে শুরু করে সুইডা, মাশিয়াফ, লাতানিয়া এবং তারস্তাতে বিভিন্ন আইটি স্থাপনা হামলা চালিয়েছে ইসরায়েল। ডেলি মারাপের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান আর্মির অবশিষ্ট শক্তি ধ্বংস করতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমটি আরও জানিয়েছে, সিরিয়ান আর্মির সম্পদ গুঁড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনী অভিযান অব্যাহত আছে। ইসরায়েল বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আসাদের পতন যখন ঘনিয়ে আসছিল তখনই সিরিয়ায় হামলা জোরদারের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। এই কর্মকর্তারা বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে সিরিয়ার আর্মির কৌশলগত সম্পদ ধ্বংস করা, যেন এসব হিজবুল্লাহ বা অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীর হাতে না যায়। বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে মাত্র 12 দিনের মাথায় গত 8 ডিসেম্বর আসাদ শাসনের পতন ঘটে। এরপর থেকে সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া অধিকৃত গোলান মালভূমির কাছে রাফার জন্য দখলে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলা মুখ খুললেন বিদ্রোহী নেতা জেলানি। সিরিয়ার নতুন নেতা আহমদ আল সারা আবু মোহাম্মদ আল জেলানি, যার নেতৃত্বে বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়েছে, সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপটে নতুন পরিবর্তন নিয়ে এসেছেন। সিরিয়ার আসাদের পতনের পরবর্তী সময়ে ইসরায়েলের লাগাতার হামলার পরও শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দিয়েছেন আল জিলানি। দীর্ঘকালীন সংঘাত এবং বিধ্বস্ত অর্থনীতি পরিস্থিতির মধ্যে আবু মোহাম্মদ আল জিলানি নতুন সংঘাতে জড়ানোর পরিবর্তিতে সিরিয়ার পুনর্গঠন এবং স্থিতিশীলতা অর্জন মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার সিরিয়ার বিজয়ী গোষ্ঠী হায়াত তেহরি আল শামের নেতা এক সংবাদ সম্মেলনে এই আহ্বান করেন। খবর রয়টার্সের। তিনি বলেছেন, ইসরায়েল যে যুক্তি দিয়ে হামলা চালাচ্ছে তা দুর্বল ও ভিত্তিহীন।
তিনি দাবি করেন, ইসরায়েলের এসব হামলা সিরিয়ার মাটিতে রেড লাইন অতিক্রম করেছে এবং এর ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে। আমরা নতুন সংঘাতে জড়াতে চাই না। সিরিয়া এখন যুদ্ধের ক্লান্তিতে পরিপূর্ণ, আর এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পুনর্গঠন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা বলে জানিয়েছে জিলানি। এছাড়া সিরিয়ার নতুন নেতা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান রাখে এবং উত্তেজনা বাড়ানোর চেষ্টা না করে। তিনি বলেছেন, শান্তি এবং স্থিতিশীলতার জন্য কূটনীতিক সমাধানই একমাত্র কার্যকর পথ। এদিকে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার ভূমি গুরুত্বপূর্ণ। প্রায় এক দশক আগে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের পর সিরিয়ার নদী পুনরুদ্ধারের জন্য তাদের সহায়তা ছিল অত্যন্ত জরুরি। বর্তমানে সিরিয়া ও রাশিয়ার সম্পর্ক আরও নিবিড় হয়ে উঠেছে এবং আল শারা রাশিয়ার সঙ্গে সম্পর্কের দৃঢ় ও সম্মানজনক এবং সহায়তা বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বর্তমান সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্ক অবস্থানের প্রয়োজন, যাতে সিরিয়া পুনর্গঠন এবং শান্তির দিকে এগিয়ে যেতে পারে। এই ধরনের শান্তির বার্তা সত্ত্বেও ইসরায়েলি হামলার পর সিরিয়ার নতুন নেতার অবস্থান পরিষ্কার। দেশ গঠন এবং স্থিতিশীলতার জন্য সিরিয়া কোনো নতুন সংঘাতে জড়াতে চায় না। ইসরায়েলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার। ইহুদিবাদী ইসরায়েলের একজন উচ্চ পর্যায়ের সাবেক আইন কর্মকর্তা যুদ্ধবিমান চালানো বন্ধ করার জন্য পাইলটদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার কার্যকর করেন তাহলে পাইলটদের স্বেচ্ছায় যুদ্ধবিমান পরিচালনা করা বন্ধ করা উচিত। ইসরায়েলের সাবেক অ্যাটর্নি মোশে লাজার গতকাল এই আহ্বান জানান। নেতানিয়াহুর বিচার বিভাগের সংস্কারকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ হয়ে আসছে। তিনি বলেছেন, নেতানিয়াহু যে আগ্রাসী এবং পদলিপার সাথে তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন তার বিরুদ্ধে পাইলটদের এই যুদ্ধবিমান পরিচালনা বন্ধ রাখা শুধু অধিকার নয়, বরং এটি দায়িত্ব। নেতানিয়াহু কথোকথিত বিচার বিভাগীয় সংস্থার বাস্তবায়ন করতে পারলে তিনি স্বৈরার শাসক পরিণত হবেন। পাইলটদের প্রতি আহ্বান জানিয়ে ল্যাটর বলেছেন, নেতানিয়াহু সরকারকে ক্রমোদ্ধমান করে আপনাদের বলা উচিত, আপনি স্বৈরার শাসক হয়ে যাচ্ছেন। অতএব আমরা আপনার বিমান চালাবো না। যে কথোকথিত সংস্কারগুলোকে তিনি অবৈধ বলে নিন্দা করেছেন তা নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভা এবং সেনেটের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো বাতিলের সর্বোচ্চ আদালতের ক্ষমতা কেড়ে নেবে। ইসরায়েলের সংসদ যখন 120 সদস্যের মধ্যে 61 ভোটের সাধারণ পরিসংখ্যানের মাধ্যমে আদালতের সিদ্ধান্তগুলোকে বাতিল করতে সক্ষম হবে, এর অর্থ হচ্ছে সব বিষয়ে আদালত নয়, বরং নেতানিয়াহু তার অনুগত সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবেন। এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো তিনি বাতিল করে দিতে পারবেন।